আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমাদের কিন্তু রক্তের চ্যাপ্টারের ক্লাস চলতেছিল। তো তারই ধারাবাহিকতায় আমি ভাবলাম যে দেখি একটা অ্যানিমেটেড কিছু নিয়ে আসা যায় কিনা। তো আমরা এবার হচ্ছে একটা অ্যানিমেটেড ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটা খুব দীর্ঘ হবে না। একটু অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যেগুলো হচ্ছে একটু কনফিউজিং টাইপ এগুলো যাতে তোমাদের সহজভাবে বুঝানো যায়। যাতে তোমাদের পরীক্ষার হলে যাতে গোলায় না ফেলো। এগুলো যাতে একটু ভালোভাবে মনে থাকে। তো সেইজন্য একটু অ্যানিমেটেড টাইপের ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু কভার করার চেষ্টা করব। তো তোমরা ক্লাসটা করো। আশা করি তোমাদের অনেক লাভ হবে। দেখো আমরা শুরু করি। তো দেখে বুঝতেই পারতেছো রক্ত। তো ফার্স্টে আমরা রক্ত কোথায় পাবো? যখন আমরা একটা রক্তনালী কাটবো তখন আমরা এর মধ্যে এরকম রক্ত পাবো। তো রক্তনালীর মধ্যে দেখো যে বিভিন্ন ধরনের কণিকা দেখা যাচ্ছে। মনে করো এই সবকিছু রক্ত। তো রক্তনালীর মধ্যে কিন্তু রক্ত এই বরাবর এইদিকেও ফ্লো হইতে পারে বা এইদিকেও ফ্লো হইতে পারে। আমরা জানি না এখানে কোন দিক থেকে কোন দিকে রক্ত ফ্লো হচ্ছে আমি কেমনে বলবো? কারণ এটা তো একটা কাটা অংশ। তো যখন এই রক্তনালীর মধ্যে দিয়ে এইদিকে বা এইদিকে ফ্লো হবে তখন কিন্তু এই রক্তটা এই যে রক্তনালী যে এটাকে বলা হয় রক্তনালী গা। রক্তনালী গা বা রক্তনালী গাত্র। তো এই গাত্রে সবসময় কি করবে? এই দিক বরাবর পার্শ্বচাপ প্রদান করবে। এই গাত্রেও এই দিক বরাবর পার্শ্বচাপ প্রদান করবে। তো এরকম রক্তনালী গাত্রে রক্ত সবসময় পার্শ্বচাপ প্রদান করে। তো এটাকে বলা হয় রক্তচাপ। অনেক সময় সিকিউ এ ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট যে রক্তচাপ কাকে বলে? তখন তোমরা এইভাবে জিনিসটা বলবা যে রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তনালীর গাত্র বা রক্তনালীর গায়ে যে পার্শ্বচাপ কথাটা কিন্তু একটু বলতে হবে। পার্শ্বচাপ প্রদান করে তাকে আমরা বলবো রক্তচাপ। এবং রক্তচাপের ভ্যালুটা একটু মনে রাখো। দেখো সিস্টোলিক চাপ অর্থাৎ হার্টটা যখন সিস্টোল অবস্থায় থাকে, তখন এই সিস্টোলিক চাপটা থাকে। হার্টটা যখন সিস্টোল অবস্থায় থাকে তখন তোমাদের সিস্টোলিক চাপটা থাকে বেশি। কত সেটা? 110 থেকে 120 মিলিমিটার পারদ চাপ। 120 মিলিমিটার পারদ চাপ। আবার যখন হাড়টা ডায়াস্টল অবস্থায় থাকে, ডায়াস্টল মানে কি? হাড়টা যখন প্রসারিত অবস্থায় থাকে তখন কি থাকবে? রক্তচাপ কম থাকবে। তখন সেই রক্তচাপটা থাকে হচ্ছে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে 70 থেকে তোমার হচ্ছে 80 মিলিমিটার পারদ চাপ। 80 মিলিমিটার পারদ চাপ। এটা হচ্ছে তোমার সিস্টল অবস্থায় রক্তচাপ। তাহলে ডায়াস্টল অবস্থায় রক্তচাপ, স্বাভাবিক রক্তচাপ কত? 110 থেকে 120। আর সিস্টল অবস্থায় স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 70 থেকে 80। এই ভ্যালুটা একটু মনে রাখো। এর থেকে কম বা বেশি হলে তাহলে বুঝতে হবে যে কোনো প্রবলেম আছে। তো তারপরে দেখো, তাহলে এখান থেকে আমাদের রক্তচাপের জিনিসটা ক্লিয়ার হইলো। তো আমরা এটা হচ্ছে একটা অ্যানিমেটেড ভিডিও, আমরা একটু প্লে করি দেখো। তো তারপরে জিনিসটা দেখো একটু। তো রক্তনালী, তো রক্তনালীর মধ্যে এরকম রক্ত আমরা দেখতে পাবো। তো তার আগে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেখো যে এখানে আমি বলি নাই তখন যে এই রক্তনালী যে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, একবার যেহেতু দেখাচ্ছি তো বলেই যাই। তো এই যে রক্তনালী গাছ, তো দেখো এখানে তিনটা লেয়ার, তিনটা আলাদা আলাদা কালার দেখা যাচ্ছে। একটা একদম ভিতরে, একটা মাঝে আর একটা বাইরে। বায়োলজিতে যখন দেখবা ভিতরের কোনো কিছু বুঝায়, এগুলোকে কি বুঝায়? ভিতরে কিছু বুঝাতে ইন্টারনাল। তো এটার নাম হবে ইন্টারনা দিয়া। আর বাইরে কিছুকে কি বুঝাবা? বাইরে কিছু বলতে আমরা কিভাবে বুঝাই? এক্সটার্নাল। তাহলে বাইরেরটার নাম আমরা দিব এক্সটার্না। আর মাঝে যেটা আছে, মাঝে বলতে মিডল বা মিডিয়া এরকম কিছু বোঝানো হয়। তো এটার নাম হচ্ছে মিডিয়া। তো এই তিনটা লেয়ারের নামটা একটু জানলে ভালো। তো দেখো তো একদম ভিতরে যে লেয়ার, এই লেয়ারটার নাম হবে টিউনিকা ইন্টিমা। একটু দেখো এখানে দেখানো হবে, এই যে এই ভিতরে এই যে মার্ক করা সবুজ কালার, এটা হলো টিউনিকা ইন্টিমা। এই দেখো এদিকে আরেকবার আমরা দেখাই একটু। টিউনিকা ইন্টিমা, এই লেয়ারটার নাম হলো টিউনিকা ইন্টিমা, একদম ভিতরে লেয়ার। তারপরে দেখো মাঝে যে লেয়ার, এই লেয়ারটা কিন্তু সবচেয়ে পুরু লেয়ার। তো এটার কারণেই দেখো রক্তনালীর প্রাচীর কিন্তু পুরু হচ্ছে। তো এটা মিডল, বললামই তো নাম কি দেওয়া হবে? মিডিয়া দ্বারা। এটার নাম হলো টিউনিকা মিডিয়া। তো একদম বাইরে যেটা, সেটার নাম কি দ্বারা বলবা? এক্সটার্নাল। তাহলে কি হবে বলো? টিউনিকা, দেখো দেখাবে টিউনিকা এক্সটার্না। টিউনিকা এক্সটার্না। তাহলে এই তিনটা লেয়ারের নাম একটু জানলে ভালো, যদিও এগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট একটু জানা ভালো। তো এখন দেখো আমরা এই রক্তনালীর কাজ শেষ, রক্তনালী ছড়াই দিছে, রক্তটা বাইরে বের করে নিয়ে এসেছি। তো রক্তটা যখন বাইরে বের করে নিয়ে এসেছি, তো এখানে একটু দেখো রক্তর মধ্যে আমরা কি দেখতে পাবো? এইরকম অনেক তরল বা রক্ত রসের মধ্যে এরকম রক্তকণিকাগুলো ছড়ানো ছিটানো থাকবে। তো এই যে সবুজ মার্ক করা যেগুলো, এগুলোকে আমরা রক্ত রস বলতেছি, আর এগুলো হচ্ছে রক্তকণিকা। রক্তরসের ইংলিশ কি? প্লাজমা। এই যে দেখো প্লাজমা দেখাই যাচ্ছে এখানে। তাহলে রক্তরসের ইংলিশ হচ্ছে প্লাজমা। তো আমরা এটাও জানি যে এই রক্তের মধ্যে আমরা যদি রক্তকে সেন্ট্রিফিউজ করি, মানে হচ্ছে রক্তের প্লাজমা এবং রক্তকণিকাগুলোকে যদি আলাদা করি, তাহলে এই যে রক্তরস, এই রক্তরসগুলো কতটুকু পাবো? 55%। এটা তোমাদের অলরেডি আগের ক্লাসে আমি বলছি। আর বাকি এই সব কণিকা, এই যে এগুলা, বাকি এই সব কণিকা এগুলা মিলে কত থাকবে? বাকি থাকলো কত? 45%। তাহলে এটা হলো রক্তের মেইন কম্পোনেন্ট। রক্তরস থাকবে হচ্ছে 55%, আর রক্তকণিকা থাকবে হচ্ছে 45%। তো দেখো তারপরে আমরা একটু আগাই।
তারপরে একটু দেখো, তাহলে এই যে অংশগুলা রক্তরস এগুলাকে আমরা সরাই দিলাম। রক্তরসের যেহেতু সবকিছু আমরা জানি, তো রক্তরস গুলাকে যখন আমরা সরাই দিব, তো এইখানে আমরা কি কি জিনিস দেখতে পাবো দেখো, 3 ধরনের রক্তকণিকা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে লাল কিছু অংশ, একটা হচ্ছে এই যে এগুলা, যদিও এগুলা আলাদা, বাট এগুলো সবগুলাই কিন্তু তোমার শ্বেত রক্তকণিকা, এগুলো সবগুলাই শ্বেত রক্তকণিকা সেম। তাহলে এইটা হলো একটা, এইটাকে আমরা কি বলি, আরবিসি লোহিত রক্তকণিকা। তারপরে এগুলাকে আমরা কি বলবো, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল। আর এগুলোকে আমরা কি বলবো বলো, অনুচক্রিকা বা প্ল্যাটলেট। অনুচক্রিকা বা প্ল্যাটলেট, এগুলো হচ্ছে অনুচক্রিকা। তাহলে এই যে 3 ধরনের আমরা হচ্ছে রক্তকণিকা কিন্তু দেখতে পাইলাম। তো তারপরে একটু দেখো, আমরা হচ্ছে 3 ধরনের রক্তকণিকা সবগুলো একটু ভিতরে আমরা জানবো। তো ফার্স্টে জাস্ট এই 3 ধরনের রক্তকণিকা আমরা চিনলাম। তো এর মধ্যে এখন দেখো আমরা একটু আরবিসির ভিতরে ঢুকবো, যে আরবিসিটা আসলে দেখতে কেমন। এর জন্য দেখো আমরা যে কোনো একটা আরবিসির বা একটু ভিতরে ঢুকলে বা একটু জুম করলে আমরা কি দেখতে পাই। তো আর এগুলো কি রক্তকণিকা না, রক্তকণিকার ইংলিশ কি, ব্লাড কর্পাসল। কতটুকু থাকে এটাও আমরা জানি। তো এই যে অলরেডি দেখো সবুজ রঙে মার্ক করে দেখানো হয়েছে, এগুলাই কিন্তু তোমার কি আরবিসি বা লোহিত রক্তকণিকা। এখন আসো আমরা একটা আরবিসির ভিতরে ঢুকবো, ধরো এটা একটা আরবিসি। তো এই আরবিসি যখন ভিতরে ঢুকবো একটু দেখো কি হয় জিনিসটা। তো এই আরবিসি দেখতে কেমন, গোল। এবং একটু খেয়াল করছো কিনা, এই যে দেখো এগুলো একটু ভিতর দিকে এরকম চাপানো না, এরকম চিত্রটা এরকম হচ্ছে, এরকম গোল হইলেও এরকম এরকম ভিতরের দিকে চাপানো। তো এই সাইড ভিউ থেকে দেখলে তুমি আরবিসি গুলাকে এইরকম দেখতে পাবা। তো এই যে এই তলটা এরকম নিচের দিকে চাপানো, এই তলটাকে কি বলে, অবতল। দুই পাশে চাপানো, এই জন্য এটাকে বলা হয় দ্বি অবতল, আর দেখতে অনেকটা চাকতির মতো। তো এই লোহিত রক্তকণিকা থেকে এটা একটু মনে রাখতে হবে, যে লোহিত রক্তকণিকা দেখতে দ্বি অবতল চাকতির মতো। আর কোন বর্ণের এটা তো জানোই, লাল বর্ণের। তো এখান থেকে এটা একটু মনে রাখো। তারপরে দেখো আমরা আরেকটু প্লে করি। তো এই হচ্ছে লোহিত রক্তকণিকা। আমরা আরেকটু লোহিত রক্তকণিকার পরিমাপ সম্পর্কে জানবো। দেখো আমরা লোহিত রক্তকণিকার আরেকটু ভিতরে যাই বা আরেকটু বড় করি। তো এবার একটু দেখো, তো তো এই লোহিত রক্তকণিকার একটু মাপটা আমরা জানবো। লোহিত রক্তকণিকার এই ব্যাসটা যদি আমরা নেই, এই ব্যাসটা যদি নেই, এই লোহিত রক্তকণিকার গড় ব্যাসটা হচ্ছে তোমার হচ্ছে 7.3 মাইক্রোমিটার, 7.3 মাইক্রোমিটার। আর গড় যে স্থূলতা আছে, এই যে গড় যে স্থূলতা, এই গড় স্থূলতা হচ্ছে 2.2 মাইক্রোমিটার। তো এই দুইটা ভ্যালু একটু মনে রাখো, একটা হচ্ছে 7.3 মাইক্রোমিটার, অনেক সময় 7.2 দেওয়া থাকে, আর একটা হচ্ছে 2.2 মাইক্রোমিটার। তো এই লোহিত রক্তকণিকার এই পরিমাপটা একটু মনে রাখো। আর আকৃতি তো বললাম দ্বি অবতল চাকতির মতো। তো এই কয়টা জিনিস লোহিত, আর দেখতে কেমন, লাল বর্ণের। এই কয়টা জিনিস মনে রাখলে আমার মনে হয় এনাফ। ও আর সংখ্যা, এটা নিয়ে আর কথা বলার প্রয়োজন আছে, এটা তো আমরা আগের ক্লাসেই বলছি, যে লোহিত রক্তকণিকার সংখ্যা পরিণত মানব দেহে বা পরিণত পুরুষের দেহে কত থাকে, 50 লক্ষ থাকে। যদিও এই সংখ্যাটা তারতম্য হয়, শিশু ভ্রূণ দেহ সবগুলা আলাদা আলাদা হলে সংখ্যাটা তারতম্য হয়। তাহলে এইখান থেকে এই কয়টা ভ্যালু একটু মনে রাখতে হবে। পরে দেখো আমরা একটু পরে আগাই। পরে দেখো, তো এই হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা সম্পর্কে আশা করি অনেক তথ্য তোমরা পেয়ে গেছো। তো এখান থেকে আর মনে করি না কিছু খুব একটা ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো, এবার আসো, এই যে মার্ক করা সবুজ সবুজ মার্ক করা, এগুলা কি, এগুলা কিন্তু শুরুতে আমি বলছি, এগুলা হচ্ছে অনুচক্রিকা। তো অনুচক্রিকার আকৃতি দেখো খুবই ছোট। তো দেখে কি মনে হয়, কত হতে পারে সাইজ, তো সাইজটা একটু মনে রাখলে ভালো। দেখো অনুচক্রিকার আকৃতি হইতে পারে মেইনলি হচ্ছে 3 মাইক্রোমিটার, 3 মাইক্রোমিটার। তবে অনেক সময় 4 থেকে 5 মাইক্রোমিটারও হইতে পারে, অনেক সময় 4 থেকে 5 মাইক্রোমিটারও হইতে পারে। সাইজটা একটু মনে রাখতে হবে। আর এর সংখ্যা কত হবে, তো লোহিত রক্তকণিকার পরে যেটা থাকে বেশি সেটা হলো অনুচক্রিকা। অনুচক্রিকার সংখ্যা হইতে পারে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত হইতে পারে। এটা 5 লক্ষ পর্যন্ত হইতে পারে। কতটুকু রক্তে, প্রতি ঘন মিলিমিটার রক্তে। প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা কত হতে পারে, 2.5 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত অনুচক্রিকার সংখ্যা হতে পারে। আর শ্বেত রক্তকণিকা, এই যে শ্বেত রক্তকণিকা যেগুলো আছে, এগুলোর সংখ্যা কত হতে পারে, শ্বেত রক্তকণিকার সংখ্যা বিভিন্ন রকম হতে পারে, বাট গড়ে অনেক বই দেওয়া আছে 4 থেকে 11,000 পর্যন্ত হতে পারে, বাট গড়ে হতে পারে কত, 7,500। এটা ধরায় গড় মান, 7,500টি থাকতে পারে গড়ে। আর অনুচক্রিকার সংখ্যা তাহলে কত থাকবে, অনুচক্রিকার সংখ্যা হচ্ছে 2.5 থেকে 5 লক্ষ। আর লোহিত রক্তকণিকার সংখ্যা, এটা তো সবার একদম মুখস্থ থাকার কথা, 50 লক্ষের মতো থাকতে পারে। তারপরে আমরা যেহেতু অনুচক্রিকার মধ্যে আছি, তো একটু অনুচক্রিকাটা আমরা একটু ক্লিয়ার করে দেখো। তো অনুচক্রিকা, তো এই যে অনুচক্রিকার মধ্যে যখন আমরা যাব, অনুচক্রিকা দেখতে খুবই ক্ষুদ্র, মানে সবচেয়ে ছোট।
তো এটার মধ্যে তেমন অত ইম্পর্টেন্ট তথ্য নাই। তো এখন দেখো আরবিসি, প্ল্যাটলেট, ডাব্লিউবিসি এগুলো বলছি আমরা অলরেডি, আগে আমরা কথা বলছি। তো তারপরে একটু দেখো আমরা একটু আগাই, একটু আগাই। এখন আমরা যাব শ্বেত রক্তকণিকার মধ্যে। তো শ্বেত রক্তকণিকার কথা বলতে বলতে যেটা বলতেছিলাম, তো একটু দেখো খেয়াল করছো কিনা যে এই শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে এক একটা এক এক রকম, এক এক শেপ, এক এক কালার। দেখো এইটার সাথে এইটার কি কোনো মিল আছে? আবার এটার সাথে এইটার কোনো মিল নাই, এটার সাথে এইটার কোনো মিল নাই। এর উত্তর তোমরা নিজেরাই জানো ভাই। লোহিত রক্তকণিকা এক ধরনের হয়, অনুচক্রিকা এক ধরনের হয়, বাট শ্বেত রক্তকণিকা যখন পড়ছো তোমরা, ডাব্লিউবিসি যখন পড়ছো তোমরা কি জানো? শ্বেত রক্তকণিকা মেইনলি দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট এবং আরেকটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইট মানে কি? দানাদার শ্বেত রক্তকণিকা, আর অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে দানাবিহীন শ্বেত রক্তকণিকা। এখন একটা কথা মাথায় ঘুরতে পারে, ভাই দানাদার মানে কি? এটা কি টুকরো টুকরো দানা দানা? আসলে জিনিসটা এমন না। দানাদার বলতে বোঝায় যে দেখো শ্বেত রক্তকণিকার যে ভিতরে তোমরা এই জিনিসটা দেখতে পাইছো কিনা, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর এইটা এটা পুরোটা কিন্তু শ্বেত রক্তকণিকার আকৃতি। আর এই যে এই অংশগুলা, এই অংশগুলা এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তো কত শ্বেত রক্তকণিকার ভিতরে দেখো এই যে সাইটোপ্লাজমের মধ্যে ছোট ছোট দানা, আমরা এটা জুম করবো তখন দেখতে পাবা দানার মতো আছে। আবার কতগুলো দেখো একদম ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট। এই যে দেখো এখানে দানার মতো আছে, এটা দেখো ট্রান্সপারেন্ট, এটা দেখো ট্রান্সপারেন্ট। তো যে সকল শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস এরকম ট্রান্সপারেন্ট, কোনো দানা নাই, এদেরকে বলা হয় দানাবিহীন শ্বেত রক্তকণিকা বা অ্যাগ্রানুলোসাইট। তাহলে দানাটা মেইনলি কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকবে না, সাইটোপ্লাজমে। তাহলে যে সকল শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে এরকম দানা পাওয়া যাবে তাদেরকে বলবো আমরা হচ্ছে গ্র্যানুলোসাইট বা দানাযুক্ত শ্বেত রক্তকণিকা। আর যাদের এই যে তোমার হচ্ছে সাইটোপ্লাজমে এরকম কোনো দানা থাকবে না তাদেরকে বলা হবে অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন শ্বেত রক্তকণিকা। তোমরা এগুলো নাম অলরেডি জানো। দানাদার শ্বেত রক্তকণিকা কোনগুলো, দানাবিহীন শ্বেত রক্তকণিকা কোনগুলো। দানাবিহীন শ্বেত রক্তকণিকা কোনগুলো বলো? অর্থাৎ অ্যাগ্রানুলোসাইট শ্বেত রক্তকণিকা কোনগুলো বলো? মনোসাইট আর লিম্ফোসাইট। আর দানাদার শ্বেত রক্তকণিকা কি কি? ইওসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। তো আমরা এইখানে একটু দেখতে চেষ্টা করব যে কোনটা দেখতে কেমন, কার নিউক্লিয়াস কি আকৃতি, কারণ এগুলো তোমরা একটু গোলায় ফেলো। আর কোনটা কি কাজ করে, এখান থেকে কয়টা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোনটা দেখতে কেমন, কোনটার নিউক্লিয়াস কয় খন্ড বিশিষ্ট, আর ওইটা কি কাজ করে। মেইনলি সবচেয়ে যদি একটা ইম্পর্টেন্ট বলি, ওইটা কি কাজ করে, এটা হলো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এটা দেখাইলে আমাদের আজকে টপিক শেষ হয়ে যাবে। একটু দেখো তো তো দেখো তো আমরা হচ্ছে ফার্স্টে যেটা দেখছি, তো তোমরাই বলবা, বলো এটা কি দানাদার হইতে পারে না দানাবিহীন হইতে পারে? কি হবে এটা পরে দেখ, বাট এটা যে দানাদার হবে না দানাবিহীন হবে এটা তো সিলেক্ট করে বলতে পারতো আশা করি। তাহলে এটা দেখো সাইটোপ্লাজমে কোনো দানা দেখতে পাচ্ছ? ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট। তাহলে এটা যে দানাদার হবে না, অর্থাৎ এটা যে অ্যাগ্রানুলোসাইট, এতে কোনো সন্দেহ নেই। তো দেখো অ্যাগ্রানুলোসাইট, এবং এটার নাম ভিতরে দেখো নিউক্লিয়াসটা কয়টা? একটা নিউক্লিয়াস। ও আরেকটা জিনিস একটু মনে রাখতে পারো, আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে যেগুলো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন তাদের নিউক্লিয়াসটা কিন্তু সবসময় এক খণ্ড, মানে সরি একটাই থাকবে, মানে খণ্ডযুক্ত থাকবে না। এর নিউক্লিয়াসটা দেখো একটাই। এবং দেখো একটু নিউক্লিয়াসটার আকৃতি খেয়াল করছো কিনা, নিউক্লিয়াসটার আকৃতি খেয়াল করছো কিনা ভাই? এটা কিসের আকৃতি জানার কথা? কিডনি আকৃতির, বা অনেক সময় বা একটু ডিপ্লেস হয়ে যেতে পারে, বাট এটা মেইনলি হচ্ছে কিডনি আকৃতির, বা কিডনি বাংলা কি বৃক্ক শেপ, এটা হচ্ছে বৃক্ক শেপ। তাহলে বৃক্ক শেপ কিডনি, সাইটোপ্লাজমে কোনো দানা নাই, দেখতে বড়, কি মনোসাইট। আর এই কি কাজ করে ভাই? এটার কাজ তো জানতেই হবে। মনোসাইটের কাজ কি? মনোসাইট কি করবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করবে। ফ্যাগোসাইটোসিস কি? এনগল্প করা, জীবাণুকে এনগল্প করবে। তাহলে আশা করি এটা থেকে আর কোনো প্রবলেম থাকার কথা না। তো দেখো পরে যাই আমরা, দেখো তাহলে এটা হলো মনোসাইট। মনোসাইট কি করে? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে কোনো দানা থাকবে না, আর এটা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। পরেরটা দেখো তো ভাই, এটার ইয়েতে কি দেখতে পাচ্ছ? দানা দেখতে পাচ্ছ? দেখো তো পরে যেটা সিলেক্ট করা হয়েছে, এটা কি দানা দানা দেখা যায়? দানা দেখা যায়? এটা এটা সিলেক্ট করা হয়েছিল, এটাতে কি দানা দেখতে পাও? দানা দেখতে পারো? তো এটাতে কি দানা দেখতে পাও? এটাও তো অদানাদার বা দানাবিহীন, অর্থাৎ অ্যাগ্রানুলোসাইট। তাহলে মনোসাইট একটা গেল, দানাবিহীন আর কি আছে একটা? লিম্ফোসাইট। এটা হলো লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি করে বলো? লিম্ফোসাইট আমাদের অ্যান্টিবডি সৃষ্টি করে, আমাদের বডিতে অ্যান্টিবডি সৃষ্টি করে, এটা হচ্ছে লিম্ফোসাইটের কাজ। তাহলে আমরা অলরেডি দানাবিহীন যে দুইটা তোমার হচ্ছে লিম্ফোসাইট আছে, সেগুলো আমরা পড়ে ফেললাম। একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। তো মনোসাইটটা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করবে। আর এই যে তোমার লিম্ফোসাইট কি করবে? আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করে রোগ, মানে জীবাণুকে প্রতিরোধ করে। তো দেখো আমরা এটা একটু ক্লিয়ার করি। তো এটা হলো লিম্ফোসাইট।
তো এটাও দানাবিহীন বোঝাই যাচ্ছে, এই যে লিম্ফোসাইট দেখো, এটা হচ্ছে লিম্ফোসাইট। তো তারপরে দেখো এগুলো আমরা অলরেডি কথাবার্তা বলছি। হুম, এই দেখো এটা হলো লিম্ফোসাইট, এটাই দেখাইতেছিলাম। এগুলো হলো লিম্ফোসাইট, লিম্ফোসাইট, লিম্ফোসাইট। এটা হলো মনোসাইট। তাহলে অলরেডি কিন্তু দেখে তোমরা বুঝতে পারতেছো যে কোনটা দানাদার। আর দানাদারের মধ্যে বা দানাবিহীনের মধ্যে অর্থাৎ এক গ্রানুলোসাইটের মধ্যে দেখো মনোসাইটের আকৃতি সবচেয়ে বেশি আর লিম্ফোসাইটের আকৃতি তার থেকে ছোট। এখন যেগুলো দেখাবো সবগুলা যখনই জুম করবো আমরা দেখবো সাইটোপ্লাজমে ছোট ছোট দানা দেখতে পাবা। একটু খেয়াল করো, দেখো। তো এটা গেল। এইবার আসো, এই তো পাইছি ভাই। দানা দেখতে পাইছো? দানা দেখতে পাইছো? দানা দেখতে পাইছো না? এগুলা কি? এগুলাই তো দানা রে ভাই, এগুলাই তো দানা। এই যে ফোটা ফোটা এগুলো কি দানা। এবং নিউক্লিয়াসটা দেখছো এখানে কয় খন্ডের মতো আছে? 3 খন্ডের মতো আছে। তাহলে যেগুলো দানাযুক্ত থাকবে বা গ্রানুলোসাইট, এগুলো নিউক্লিয়াসটা এরকম খন্ডযুক্ত থাকবে। তো দেখো এটা আমরা একটু ক্লিয়ার করি। তো দেখো, তো এটা হচ্ছে দানাদার শ্বেতরক্তকণিকা বা গ্রানুলোসাইট। এবং এটার নামটা দেখো একটু, এটার নামটা দেখো। তোমরা কি আন্দাজ করতে পারছো এটা কি হবে? দেখো বেসোফিল, এই যে খুবই পরিচিত এবং খুবই ইম্পর্টেন্ট বেসোফিল। তো এই বেসোফিল দুইটা গুরুত্বপূর্ণ জিনিস ক্ষরণ করে, একদম মনে রাখতে হবে। কি কি? হেপারিন আর হলো হিস্টামিন। এই দুইটা জিনিস মাস্ট বি মনে রাখতে হবে বেসোফিল ক্ষরণ করে। হেপারিন কি করে? হেপারিনের কাজ কিন্তু অলরেডি তোমাদের পড়ানো হয়েছে। হেপারিন কি? এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট। এই হেপারিন থাকে বলেই আমাদের বডিতে, রক্তের মধ্যে হেপারিন থাকে বলেই নর্মাল অবস্থায় আমাদের বডিতে রক্ত যখন রক্তনালীর মধ্য দিয়ে চলাচল করে রক্তকে জমাট বাঁধতে দেয় না। তাহলে এই হেপারিনের কাজ কি? বেসোফিলের কাজ কি? হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করা। মনোসাইটের কাজ কি? মনোসাইট ফ্যাগোসাইটোসিস করা। লিম্ফোসাইটের কাজ কি? অ্যান্টিবডি প্রতিরোধ করা, অ্যান্টিবডি তৈরি করা। তারপরে একটু দেখো, তারপরে আমরা একটু যাই, একটু আগাই, একটু ফাস্ট আগাবো, একটু দেখো। তো এটা বেসোফিল গেল, এখান থেকে আশা করি আর কোনো প্রবলেম হবে না। বেসোফিল গেল, বেসোফিল চিনতে আর কোনো সমস্যা নাই। এইবার আসো, বেসোফিল এই বড়টা গেল। এইবার আসো, এটা কি বলো? এই যে এইটা এইটা, হ্যাঁ বলো এটা কি? এইটা হলো আমাদের নিউট্রোফিল। এটা হলো এক ধরনের, এটাও হলো এক ধরনের দানাদার শ্বেতকণিকা। এই যে দানা দেখতে পাইছো না? দানা দেখতে পাইছো না? এই নিউক্লিয়াস খন্ড দেখতে পাইছো না? তাহলে এটা হচ্ছে এক ধরনের দানাদার শ্বেতকণিকা বা গ্রানুলোসাইট। এবং এটার নাম কি? নিউট্রোফিল। এবং এই নিউট্রোফিলও কি কাজ করবে? এই নিউট্রোফিলও কি কাজ করবে? এর কাজও আর কিছু না, সেম অ্যাজ মনোসাইটের মতো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হেল্প করবে, এনগল্ফ করবে, জীবাণুকে খেয়ে ফেলবে। তাহলে এটা হলো নিউট্রোফিলের কাজ। পরেরটা দেখো, লাস্ট আর একটাই আছে। তাহলে তো তোমরা বুঝতেই পারছো কার কথা বলবো, সেই বাবাজি ইউসিনোফিলের কথা। এটা গেল নিউট্রোফিল। দেখো, এই তো চলে আসো ইউসিনোফিল। এই যে দেখো পিঙ্ক কালার ইউসিনোফিল, এই যে আমাদের কাজে চলে আসছে। এই দেখো এটাকে আমরা একটু জুম করে দেখাই। এই যে মার্ক করা আছে, এটা হলো ইউসিনোফিল। ইউসিনোফিলের কাজ কি? এটা আগের দিন এমসিকিউ সলভ করার সময় বলছি। ইউসিনোফিলের দুইটা কাজ, একটা হচ্ছে যে রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভাকে ধ্বংস করে দিবে, আর একটা হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি প্রতিরোধ করবে। এই দুইটা কাজ হচ্ছে ইউসিনোফিলের। তাহলে এখান থেকে কি কি কাজ জানতে হবে, কোনটার দানাদার আর কোনটা দানাবিহীন এবং কোনটার কাজ কি। তাহলে দানাদার শ্বেতকণিকা কে কে? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল কি করবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করবে। ইউসিনোফিল কি করবে? রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভাকে ধ্বংস করবে আর হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি প্রতিরোধ করবে। আর হচ্ছে নিউট্রোফিল গেল, ইউসিনোফিল গেল। আর একটা কি আছে? বেসোফিল। বেসোফিলের কাজ কি? হেপারিন, হিস্টামিন। হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট। আর ওইদিকে হচ্ছে কি দানা, তোমার হচ্ছে দানাবিহীন শ্বেতকণিকা বা এক গ্রানুলোসাইট। এক গ্রানুলোসাইটের মধ্যে কে কি আছে? এক গ্রানুলোসাইটের মধ্যে আছে মনোসাইট আর লিম্ফোসাইট। এর মধ্যে মনোসাইটটা কি করবে? এবং মনোসাইট কিন্তু সবচেয়ে বড় শ্বেতকণিকা। এই যে দেখো সবচেয়ে বড় শ্বেতকণিকাটা হলো মনোসাইট। এবং এর আকৃতি কিন্তু 20 মাইক্রোমিটার পর্যন্ত হইতে পারে। এর আকৃতি কিন্তু 20 মাইক্রোমিটার পর্যন্ত হইতে পারে। এটা কি করবে? এটাও জীবাণুকে ভক্ষণ করবে বা ওই এনগল্ফ করবে, ফ্যাগোসাইটোসিস করবে। আর লিম্ফোসাইট, লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইট তোমার হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে। তোমার এই দুইটাই অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে লিম্ফোসাইটের মেইন কাজ। তাহলে এখান থেকে আমাদের কি কি জিনিস ক্লিয়ার হলো দেখো। রক্তনালীর মধ্যে দিয়ে কেমনে প্রবাহিত হয়, রক্তচাপ কি, স্বাভাবিক রক্তচাপ কত, সিস্টোলিক চাপ কত, ডায়াস্টোলিক চাপ কত, তারপর হচ্ছে রক্তনালীর যে তিনটা লেয়ারের নাম কি, রক্তের প্লাজমা কত পার্সেন্ট থাকে, রক্ত কণিকা কত পার্সেন্ট থাকে, তারপর হচ্ছে রক্ত কণিকার মধ্যে কোন রক্ত কণিকা দেখতে কেমন, কোন রক্ত কণিকার আকৃতি কেমন, এগুলো সব জিনিস কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে। তার মধ্যে শ্বেত রক্ত কণিকার মধ্যে আমরা হচ্ছে গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, তারপর হচ্ছে কোন শ্বেত কণিকা কি কাজ করে, সব জিনিস কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল।
আশা করি এই জিনিসগুলো তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে। তোমরা ভালোভাবে এই জিনিসগুলো একটু অনুসরণ করবা, দেখবা এগুলো তোমাদের পরীক্ষার পর্যন্ত স্থায়ী হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমাদের যে এইটা যে অধ্যায় চলতেছিল এর বাকি আরেকটা ক্লাস লাগবে এমসিকিউ এর জন্য। তো এটা আমরা নেক্সট ক্লাসে সলভ করাই দিব। তো তখন আশা করি তোমরা এই ক্লাসটা করবা। সো আজকে এই পর্যন্তই।